বন্ধুরা, গত ক্লাসে আমরা গোলীয় তলে আলোর প্রতিসরণ, গোলীয় তলটা যদি উত্তল হয় বা অবতল হয় সেই ক্ষেত্রে আলোর প্রতিসরণ ঘটনা ঘটলে আমরা ইউ কত হলে ভি কত হলে আর কত হবে, অর্থাৎ ইউ ভি আর আর এর সম্পর্কসূচক একটা সূত্র দেখেছিলাম। তো ওই সূত্র রিলেটেড একটা ম্যাথও আমরা করেছিলাম। আজকে ক্লাসে আমরা দুইটা গোলীয় তল, দ্যাট মিনস আমরা কাকে নিয়ে আলোচনা করব? লেন্স নিয়ে আলোচনা করব। তো লেন্স প্রস্তুতকারকের সমীকরণ আজকে আমরা বের করব আর সেটা রিলেটেড ম্যাথ করব। তো এই লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, এই সমীকরণটার নাম এরকম হলো কেন? এটা খুবই মজার একটা ঘটনা। সেটা হচ্ছে আমরা যারা চশমা ব্যবহার করি, ধরো যারা দূরের জিনিস ভালো করে দেখতে পাই না বা কাছের জিনিস ভালো করে দেখতে পাই না, তারা চশমা ব্যবহার করি। তো চশমা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কি চশমার বিভিন্ন পাওয়ার থাকে না? যেমন যারা দূরের জিনিস দেখতে পায় না তাদের ক্ষেত্রে পাওয়ারগুলো মাইনাসে হয়, -2, -2.5, -3। সো এই পাওয়ারগুলো তো তোমার চোখটা আগে টেস্ট করা হয় ডাক্তারখানায় গেলে, তারপরে ওই টেস্টের রিপোর্ট অনুসারে এই চশমাটা তোমাকে তৈরি করে দেওয়া হয়। এখন যারা চশমা তৈরি করে, অর্থাৎ যারা প্রস্তুতকারক, তারা ওই চশমাটার মধ্যে যে লেন্সটা থাকে সেই লেন্সটা তো ইচ্ছা মতন যে কোনো একটা লেন্স দিয়ে দিলেই হয় না, তারা লেন্সটা বানায়। এই লেন্সটা তারা কীভাবে বানায়, এই লেন্সটা তারা কতটুকু ব্যাসার্ধ নিয়ে কাটে, এই জিনিসগুলো নিয়েই আমরা এখন কথা বলবো। অর্থাৎ একটা চশমা বা একটা লেন্স যখন বানানো হয় তখন তাকে কত বক্রতার ব্যাসার্ধে কাটা হবে, কারণ গলীয় তল ক্রিয়েট করতে হলে কি তাকে কেটে দুইটা গলীয় তল জোড়া দিতে হবে। সো আলটিমেটলি কত বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা গলীয় তল নেওয়া হবে, তাদেরকে জোড়া দেওয়া হবে, আর কোন পদার্থ ব্যবহার করা হবে সেটা নিয়েই আমরা আজকে আইডিয়া পাবো। সো আমরা যেহেতু সূত্র দাঁড় করাবো একটা লেন্স প্রস্তুতকারক হিসেবে, যে আমরা একটা লেন্স বানাতে চাই, আমরা কোন সূত্র ব্যবহার করব সেরকম একটা সূত্র দাঁড় করাবো। তো সূত্র দাঁড় করানোর জন্য কয়েকটা চলক ধরে নিতে হয়। সো আমাদের এখানে একটা লেন্স দেখতে পাচ্ছ, এই লেন্সটা একটা উত্তল লেন্স। এটা আমরা এমন একটা সূত্র দাঁড় করাবো যেটা অবতল লেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা উত্তল লেন্স দিয়ে সূত্রটা দাঁড় করাচ্ছি। তো এই লেন্সটার কি আছে, একটা প্রতিসরণাঙ্ক আছে। এই লেন্সটা কাঁচ বা চাঁচ যে কোনো একটা পদার্থ দিয়ে তৈরি হতে পারে। এর একটা পরম প্রতিসরণাঙ্ক আছে যেটাকে আমরা বলছি μ2। আর সাধারণত লেন্সের কিন্তু একটা ব্যাপার আছে, লেন্সটা কিন্তু আমরা চাইলে বায়ুতেও ব্যবহার করতে পারি। মানে তুমি বাতাসে লেন্সটা তৈরি করতে পারো, অথবা তুমি যদি সাঁতারু হও বা ডুবুরি হও তাদের ক্ষেত্রেও কিন্তু চোখের সমস্যা থাকতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু লেন্স তৈরি করতে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের বাইরের যে মাধ্যমটা, সে বাইরের মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 না হয়ে অন্য কিছু হতে পারে। তাই আমরা সেফ থাকার জন্য, মানে সূত্র সব মাধ্যমের জন্য দাঁড় করানোর জন্য, আমরা একটা চলক রূপেই ধরে নিচ্ছি বাইরের মাধ্যমের পরম প্রতিসরণাঙ্কটাকে μ1। যদি লেন্সটা বায়ুর জন্য ব্যবহার করা হয় তাহলে μ1 এর ভ্যালু হচ্ছে 1। আর যদি বায়ুর জন্য ব্যবহার না করে পানির ভেতরে বা অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করার কথা থাকে তাহলে μ1 এর জায়গায় রেসপেক্টিভ ফিল্ডের পরম প্রতিসরণাঙ্ক বসিয়ে দিলেই হবে। তো আমাদের টার্গেট হচ্ছে সূত্র দাঁড় করানো। তো সূত্র দাঁড় করানোর জন্য আমরা একটা কেস ধরে নিলাম আমাদের এ বিন্দুতে ধরো একটা বস্তু আছে। এই বস্তুটা থেকে আলোক রশ্মি আমার যাবে কার দিকে? লেন্সের দিকে। বেসিক্যালি আলোক রশ্মি আমরা দুইটা পাঠাই যদি বিম্ব গঠন করতে চাই। এটা নবম দশম শ্রেণীর কনসেপ্ট। নবম দশম শ্রেণীর আমার যে ক্লাস আসবে সেখানে আমি বিম্ব কীভাবে গঠন করতে হয় এই সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এইচএসসি লেভেলে যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল ভ্যালু নিয়ে কাজ করি, ভ্যালু থেকে ফিগার আঁকি, আর নবম দশম শ্রেণীতে কিন্তু ফিগার আঁকার রুলস ছিল, ফিগার আঁকার বিভিন্ন ক্রাইটেরিয়া ছিল। তো যাই হোক, তো আমরা দুইটা আলোক রশ্মি চিন্তা করব। এটা থেকে যাচ্ছে একটা আলোক রশ্মি যাচ্ছে কি আমার প্রধান অক্ষ দিয়ে, যেটা বাম থেকে ডান দিকে যাচ্ছে। আরেকটা আলোক রশ্মি আমি যে কোনো দিকে র্যান্ডম একটা দিকে ধরে নিব। আমার এই বিন্দু বস্তুটা থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর যাচ্ছে, আরেকটা রশ্মি যে কোনো দিকে যাচ্ছে, লেন্সের পি পয়েন্টে ধরো সে এসে আপতিত হয়েছে। এই দুইটা আলোক রশ্মি যেখানে মিলিত হবে প্রতিসরণের পরে সেখানেই বিম্ব গঠিত হবে বলে আমরা বলবো। তো আমাদের এই রশ্মিটার কথা যদি চিন্তা করি, যেটা সোজাসুজি গেল, এই রশ্মিটা কিন্তু লেন্সের তলের ওপর, তলের মানে এই পয়েন্ট থেকে যে স্পর্শকটা হবে, এই পয়েন্ট থেকে স্পর্শকটা যদি আমি গ্রিন কালার দিয়ে আঁকি, সো এই পয়েন্টে থেকে যদি আমি একটা স্পর্শক টানি, স্পর্শকটা হবে আমার এটা। সো এই স্পর্শকটার ওপরে কিন্তু সে লম্ব, অর্থাৎ এই রেখাটা কিন্তু লম্বভাবে আপতিত হয়েছে। আর আমরা জানি কোনো একটা রে যদি লম্বভাবে আপতিত হয় তাহলে সেটা কিন্তু কোনোরূপ প্রতিসরণ ঘটাবে না। এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে গেলেই কিন্তু সে প্রতিসরণ ঘটাবে। দ্যাট মিনস আমার এই রেটা এটা কিন্তু কোনোরূপ প্রতিসরণ সে ঘটাবে না, সে সোজাসুজি চলে যাবে। অর্থাৎ তার গতিপথটা হবে এরকম, সে এদিকে
দেন এইদিকে সোজা চলে যাবে। আর যেই আলোক রশ্মিটা আমরা র্যান্ডম একটা দিক ধরে নিয়েছি এবি বরাবর আপতিত হয়েছে, সেই আলোক রশ্মিটা কিন্তু যাওয়ার পরে প্রতিসরণে যাবে, রাইট? সো সে যদি প্রতিসরণে যায় তাহলে দেখো এবি বরাবর যে আলোক রশ্মিটা গিয়েছে সেটা বি বিন্দুতে এসে পড়েছে। বি বিন্দুতে যদি একটা তল চিন্তা করো, বি বিন্দুতে তলটা কীরকম হবে, এরকম একটা তল হবে। আমি গ্রিন কালার দিয়ে একে দেখাই। এই তলের সাথে কিন্তু আমার এবি রেখাটা লম্ব না, দেখাই যাচ্ছে। এটা কিন্তু 90 ডিগ্রি হবে না, এটা কিন্তু 90 ডিগ্রি হবে না, বরং বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি থেকে বড়, এটা 90 ডিগ্রি ছোট। সো এই ক্ষেত্রে আমরা কি পাবো? প্রতিসরণ পাবো। সো আমাদের টার্গেটটা হচ্ছে মেইনলি আলোচনা করা কোনটাকে নিয়ে? এবি বরাবর যাওয়ার রেটাকে নিয়ে। সো যেই রেটা বি বিন্দুতে এসেছে সেই রেটা আমার কি ঘটবে? প্রতিসরণ ঘটবে। সে যদি μ1 মাধ্যম থেকে μ2 মাধ্যমে যায়, অবভিয়াসলি লেন্সের মাধ্যমটা একটু ঘন হয়, আর লেন্সের বাইরে এটা বায়ুতে ব্যবহার করা হয়ে থাকে বা পানিতে ব্যবহার করা হয়ে থাকে, যেটা কিনা হালকা, গ্লাসটা ভারী। সো আলটিমেটলি হালকা থেকে যে ঘন মাধ্যমে যদি সে যায় তাহলে তার প্রতিসরণ ঘটবে। আর এই প্রতিসরণটা কোন দিকে ঘটবে? অবিলম্বের দিকে ঘটবে বা অবিলম্ব থেকে দূরে ঘটবে। আর যদি হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়া হয়ে থাকে তাহলে আমরা জানি অবিলম্বের দিকে সে বেঁকে যাবে। সো এইখানে একটা অবিলম্ব তোমাদের কাল্পনিকভাবে চিন্তা করে নিতে হবে। সো এইটা ছিল তোমাদের তলটা, আর এখানে যদি একটা অভিলম্ব, তুমি এই তলটার উপর একটা লম্ব রেখা চিন্তা করে নাও, লম্ব রেখাটা এরকম একটা হবে, তাহলে এই রেখাটা হচ্ছে আমার অভিলম্ব। আমি তোমাদের সুবিধার জন্য অভিলম্বটাকে ব্লু কালার দিয়ে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের অভিলম্বটা। সো সে যখন যাবে, যাওয়ার পথে কি অবিলম্বের দিকে সে বেঁকে যেতে চেষ্টা করবে। সো আমি রাফলি একটা এঁকেছি। সো অবিলম্বের দিকে দেখো, সে কিন্তু চাইলে এই রেখাটা চাইলে এই দিক দিয়ে সোজা চলে যেতে পারতো, বাট না, যে সে কি হয়েছে একটু নিচে নেমে গিয়েছে। কেন? অভিলম্বটা সে নিচের দিকে পাচ্ছিল। সো অবিলম্বের দিকে সে বেঁকে গিয়েছে। সো আমি অভিলম্ব আর বিভেদতল এগুলো মুছে দিই, কারণ আমরা এখন এইচএসসি লেভেলে পড়ি। এইচএসসি লেভেলে আর ওভাবে অভিলম্ব বিভেদতল এঁকে আঁকার প্রয়োজন নেই। সো আমরা সরাসরি এঁকে দিব। সো আলোক রশ্মিটা এইভাবে এসে সে একটু বেঁকে এই দিকে যাবে। এই দিকে সে যাওয়ার পরে এইখানে কিন্তু তার আরেকটা প্রতিসরণ ঘটছে, তাই না বন্ধুরা? এই পয়েন্টে কিন্তু সে হালকা থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছিল, আর এই পয়েন্টে কি হচ্ছিল? সে ঘন থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছে। আমরা দুইটা কেস একটু আলাদা আলাদা করে চিন্তা করব। এটা প্রথম প্রতিসরণ ঘটেছে কোন গলীয় তলটাতে? আমার LP1N গলীয় তলটাতে। আর দ্বিতীয় প্রতিসরণ ঘটেছে কোন গলীয় তলটাতে? LP2 আর N গলীয় তলটাতে। সো আমরা প্রথম প্রতিসরণ ঘটনাটা দেখলাম, সে অবিলম্বের দিকে বেরিয়ে গিয়েছে। আবার এইখানেও তুমি যদি অবিলম্ব আঁকতে, এখানে যেহেতু ঘন থেকে হালকাতে যাচ্ছে, তোমরা কিন্তু এই পয়েন্টে বিভেদতল এঁকে, বিভেদতল মানে এরকম একটা স্পর্শক আসতো, এই স্পর্শক এঁকে স্পর্শকের পর লম্ব যদি আঁকতে, তাহলে দেখতে অবিলম্ব থেকে সে দূরে বেঁকে গিয়েছে। সো আমাদের তার মানে ফাইনালি এই পয়েন্টে যদি বস্তু থাকে, এই লেন্সটা থাকার কারণে, এই বস্তুটার কারণে এই বিন্দুতে ফাইনালি দুইটা প্রতিসরণের পরে একটা বিম্ব গঠিত হতে দেখা যাবে, যেটাকে আমি আই দিয়ে প্রকাশ করছি। অর্থাৎ এই বস্তুটার জন্য বিম্ব গঠিত হবে এই পয়েন্টটাতে। আচ্ছা, তো আমরা বলেছিলাম ধারাবাহিকভাবে আলোচনা করব যে প্রথম যদি গলীয় তলটাই থাকতো, এই গলীয় তলটা যদি না থাকতো, দ্যাট মিনস জিনিসটা যদি এরকম হতো, ঠিক আগের ক্লাসে তোমরা যেমন পড়েছো, না যে একটা গলীয় তল যদি মাধ্যম দুইটাকে আলাদা করে, মানে জিনিসটা যদি এরকম হতো, এই মাধ্যমটা ধরো সাপোজ কন্টিনিউ হতো, মানে এখানে যে কার্ভটা দেখতে পাচ্ছ এটা নাই, বরং এই যে এই মাধ্যমটা, যেটা এই মাধ্যমটাই এখানে কন্টিনিউ যদি হতে থাকতো, তাহলে এইখানে তো আর প্রতিসরণ হওয়ার ব্যাপারটা আসতো না। তাহলে কিন্তু এই জায়গাটাতে আর নতুন করে প্রতিসরণ ঘটতো না, কারণ আলোক রশ্মিটা এখানে ঢোকার পরে সে কিন্তু আর এখানে মাধ্যম চেঞ্জ করছে না। যদি এটা পুরাটাই, এর পরের পুরো অংশটাই লেন্সের তৈরি উপাদান দিয়ে মাধ্যমটা থাকতো, তাহলে আলোক রশ্মিটা এইখান থেকে যে আর কোনো এই জায়গায় নতুন করে বাঁকতো না, বরং এইটাই কন্টিনিউ করে 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 এইখানে কোথাও যেত, রাইট? সো আমি যদি দেখাই, এইখানে কোথাও সে ধরো যেত। এই রেখাটা দেখো, এখানে নতুন করে আর প্রতিসরণ ঘটেনি। যখন মাধ্যমটা একই যদি থাকা সম্ভব হতো, তাহলে নতুন করে আর প্রতিসরণ না ঘটে সেই এই জায়গা থেকেই কন্টিনিউ করে সোজা এইখানে এসে বিম্বটা গঠন করবে। তাহলে এই I1 যে বিম্বটা, এটার বৈশিষ্ট্যটা, এটার জিনিসটাকে, এটা জিনিসটা হচ্ছে আমার প্রথম গলীয় তলটা যদি কন্টিনিউ হতে থাকতো, তাহলে
যেই পয়েন্টে বিম্ব গঠিত হওয়ার কথা ছিল। আর আই জিনিসটা কি? আই জিনিসটা হচ্ছে প্রথম গলীয় তল আর দ্বিতীয় গলীয় তল দুইটাই যদি থাকে, মানে দুইবার প্রতিসরণ হওয়ার পরে যে জায়গায় বিম্বটা গঠিত হয়েছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু যদি লেন্সটা রাখি তাহলে আমরা কিন্তু এই বিন্দুতে বিম্বটা আর দেখতে পাবো না, কিন্তু এটা কিন্তু সম্ভব ছিল কখন? এটা সম্ভব ছিল যদি মাধ্যমটা কন্টিনিউ হতো, মাধ্যমটা আবার চেঞ্জ না হয়ে যেত, মানে ঘন থেকে হালকা থেকে ঘন আবার ঘন থেকে হালকা, এই জিনিসটা না ঘটলেই এখানে বিম্বটা সম্ভব হতো। সো আমরা তার মানে এখানে কয়টা বিম্ব দেখতে পাচ্ছি? একটা তো হচ্ছে প্রকৃত বিম্ব, মানে প্রকৃতপক্ষে যেখানে বিম্ব গঠিত হয়েছে লেন্সটার কারণে, আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি যদি মাধ্যমটা কন্টিনিউ হতো তাহলে প্রথম গলীয় তলের কারণে যেই পয়েন্টে বিম্ব গঠন হতো সেটা হচ্ছে আমার সেই I1। সো আমরা কেন এভাবে ভাঙিয়ে চিন্তা করছি? কারণ আমরা কিন্তু অলরেডি গলীয় তলে আলোর প্রতিসরণের জন্য ফর্মুলা শিখেছি। আমাদের দুইটা গলীয় তল হিসেবে যদি চিন্তা করা হয় লেন্সটাকে, তাহলে কিন্তু আমরা দুইবার আগের ক্লাসে যে ফর্মুলাটা শিখেছি সেটা অ্যাপ্লাই করতে পারবো, তারপরে আমরা লেন্সের ফর্মুলা দাঁড় করাতে পারবো। সো আমরা যদি দেখতে চাই, এখানে খেয়াল করো, আমাদের এখানে C1 পয়েন্টটা ধরে নিলাম। এখানে C1 মানে বোঝাচ্ছে এই প্রথম গলীয় তলের জন্য যদি বৃত্ত ইমাজিন করা হয় বা গোলক ইমাজিন করা হয়, এই গোলকটার জন্য যেখানে কেন্দ্র থাকবে সেটা হচ্ছে C1, মানে প্রথম বক্রতার কেন্দ্র। আর এই দ্বিতীয় গলীয় তলটা যেটা আছে সেটাকে যদি একটা বৃত্তাকার বা গোলক তল চিন্তা করা হয়, তাহলে এই পয়েন্টে তার কেন্দ্রটা থাকবে বলে দেওয়া আছে, সেই পয়েন্টটাকে আমরা C2 বলছি, অর্থাৎ দ্বিতীয় বক্রতার কেন্দ্র। সো আমাদের টার্গেট হচ্ছে কি করা? আমাদের টার্গেট হচ্ছে আমাদের যে গলীয় তলের সূত্র আছে সেটা অ্যাপ্লাই করা। সো প্রথম তলের জন্য আমরা অ্যাপ্লাই করছি প্রথম তল, দ্যাট মিনস আমার L P1 N। এই তলটার জন্য বস্তু কোনটা? এ বিন্দুতে আছে। এই তলটার জন্য বিম্ব কোনটা? I1। কারণ শুধু এই তলটা নিয়ে যদি চিন্তা করি, এই তলটা নাই এটা চিন্তা করে, শুধু এই তলটা আছে সেটা চিন্তা করলে, এই তলটার কারণে বস্তু হচ্ছে এ বিন্দুতে আর বিম্ব হচ্ছে আমার I1 বিন্দুতে। দ্যাট মিনস এই তলটার জন্য আমার ইউ কতটুকু হবে? ইউ মানে বস্তুর দূরত্ব, ইউ হচ্ছে এই পয়েন্ট থেকে এতটুকু দূরত্ব, রাইট? সো AP1, এই দূরত্বটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত? এই দূরত্বটা আমার ইউ হওয়া উচিত। আমরা P1 আর O এই দুইটা বিন্দু খুবই কাছাকাছি থাকায় আমরা P1 আর O মানে এ থেকে P1 পর্যন্ত যা দূরত্ব, এ থেকে ও পর্যন্ত সেই একই দূরত্ব চিন্তা করা যায়। কারণ বাস্তবে তো লেন্সগুলো আর এত মোটা এত বড় হয় না, তোমরা তোমাদের চশমার লেন্সটা দেখলেই বুঝতে পারবে জিনিসটা অনেক চিকন হয়ে থাকে। ইনফ্যাক্ট চশমার গ্লাসটাই যে চশমার লেন্স তা না, চশমার গ্লাসের একটা সার্টেন জায়গায় লেন্সটা থাকে ছোট ছোট উন্মেষ বিশিষ্ট। সো আলটিমেটলি আমার এই এ থেকে P1 দূরত্ব আর এ থেকে ও দূরত্ব অলমোস্ট সেম। একটা যদি এ থেকে P1 দূরত্ব যদি সাপোজ ধরো 20 মিলিমিটার হয়ে থাকে, এ থেকে ও পর্যন্ত দূরত্বটা হচ্ছে 20.0004 মিলিমিটার। দ্যাট মিনস খুবই পার্থক্যটা সামান্য। সো আমরা এ থেকে ও ডিস্টেন্সটাকে কি বলতে পারি? বলতে পারি প্রথম গলীয় তলের জন্য বস্তুর দূরত্ব, এই দূরত্বটা। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতে পারি। সো এই দূরত্বটার কথা বলছি, এই দূরত্বটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতে পারি। আর প্রথম গলীয় তলটার জন্য বিম্বের দূরত্ব কতটুকু হবে? এই ও থেকেই চিন্তা করতে পারি, ও থেকে আমরা I1 পর্যন্ত, বেসিক্যালি উচিত ছিল P1 থেকে I1 পর্যন্ত, বাট পি আর ও খুবই কাছাকাছি। সো ও থেকে I1 পর্যন্ত দূরত্বটাকে আমরা বিম্বের দূরত্ব চিন্তা করতে পারি। তাহলে দেখো আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম, গত ক্লাসে যে সূত্রটা শিখেছি সেটা কি? μ1/u প্লাস μ2/v ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r, রাইট? সো আমরা সূত্রটা লেখার জন্য এভাবে চিন্তা করবো, μ2 মাইনাস μ1 আমরা নিচে যথাক্রমে ইউ, ভি আর আর ফিল আপ করবো। সো ইউ কত? আমার প্রথম গলীয় তলের জন্য AO বলেছিলাম, এতটুকু হচ্ছে প্রথম গলীয় তলের জন্য আমার ইউ। আর আমার ভি কত? ভি হচ্ছে ও থেকে I1 পর্যন্ত, তাই লেখা আছে OI1। আর আর কত? প্রথম গলীয় তলের জন্য, প্রথম গলীয় তলের জন্য আমি যদি C1টা এই পয়েন্টে চিন্তা করি, তাহলে C1টা যেহেতু আমার কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব, সেটাই আমার কি হওয়া উচিত? বক্রতার ব্যাসার্ধ। আবার বলা আছে P1 আর ও খুবই কাছাকাছি, সো আমরা আলোক কেন্দ্র থেকে দূরত্বগুলো নেই। সো আলোক কেন্দ্র থেকে দূরত্ব চিন্তা করলে C1O। তোমরা বলতে পারো ভাই আমরা তো গলীয় তল নিয়ে কাজ করছি, তলের জন্য তো মেরু থেকে নেওয়া উচিত। হ্যাঁ, বেসিক্যালি নেওয়া উচিত ছিল P1 C1, বাট এই দুইটা খুবই কাছাকাছি। তুমি যে C1 থেকে P1 নিচ্ছ আর C1 থেকে O নিচ্ছ, তার এই ভ্যালু দুইটা খুবই সিমিলার, মানে একটা 0.00004 বা 0.00002, মানে দশমিকের পরে 3 ঘর পরে হয়তো পার্থক্য তুমি পাবে।
তার মানে আমি OC1কে বলতে পারি কি বক্রতার ব্যাসার্ধ। সো এখানে কিন্তু সবগুলো পজিটিভ নেওয়া হয়েছে, কেন চিহ্নের প্রথা অ্যাপ্লাই করে করে একটু বসাতে হবে, কিন্তু এগুলো কিন্তু ইচ্ছা মতন না। সো আমি দেখি যদি একটু খেয়াল করো, আমরা কি করব, এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করব না, গলীয় তল প্রথম গলীয় তলের জন্য চিন্তা করলে। সো আলো আমরা ইউ এর দূরত্ব মানে এও কেন পজিটিভ নেওয়া হয়েছে, ইউ এর দূরত্ব পজিটিভ কেন নেওয়া হয়েছে সেটার উত্তরটা দিতে চাই আমরা দুইটা প্রশ্ন করি, তাই না? গলীয় তলের মেরুতে থেকে, সেটা হচ্ছে কি আলো আসতেছে কোথা থেকে আর বস্তু আছে কোথায়। আলো আসছে হচ্ছে বাম থেকে এই পয়েন্টের রেসপেক্টে, আর বস্তুটা আছে কোথায়, বস্তু আছে বাম দিকে এই পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টের রেসপেক্টে এতে বস্তু, দ্যাট মিনস বাম দিকে, দ্যাট মিনস দুইটাই বাম পজিটিভ। আবার এই পয়েন্টের রেসপেক্টে ভি কেন পজিটিভ দিয়েছি, আলো যাচ্ছে কোথায়, আলো যাচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে ডান দিকে, আর বিম্ব আছে কোথায়, বিম্ব আছে এই পয়েন্টের রেসপেক্টে ডান দিকে, মানে এই জায়গায় যেহেতু আছে এই পয়েন্টের রেসপেক্টে ডান দিকে, দুইটাই ডান, দ্যাট মিনস উত্তর হচ্ছে OI1 পজিটিভ ভ্যালু। আবার আমি যদি বক্রতার ব্যাসার্ধটা পজিটিভ না নেগেটিভ সেটার জন্য দুইটা প্রশ্ন করি, আলো যাচ্ছে কোথায় আর বক্রতার কেন্দ্র আছে কোথায়, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আলো যাচ্ছে কোথায়, আলো যাচ্ছে ডান দিকে, আর এই পয়েন্টের রেসপেক্টে বক্রতার কেন্দ্র আছে কোথায়, সেটাও আছে ডান দিকে, দ্যাট মিনস OC1 একটা পজিটিভ ভ্যালু। সো আমরা কি করলাম, প্রথম গলীয় তলের জন্য কি অ্যাপ্লাই করেছি, আমরা গলীয় তলের যে প্রতিসরণের সূত্র সেটা অ্যাপ্লাই করেছি। এবার আসবো দ্বিতীয় গলীয় তল। দ্বিতীয় গলীয় তল কোনটা, LP2N। দ্বিতীয় গলীয় তলের জন্য একটু খেয়াল করে দেখো বন্ধুরা, দ্বিতীয় গলীয় তল তো সরাসরি এই বস্তুটা থেকে আলোকরশ্মি পাচ্ছে না। দ্বিতীয় গলীয় তলটা আলোকরশ্মি কীরকমভাবে পাচ্ছিল, আমরা দিকটা একে দেখাই। দ্বিতীয় গলীয় তলটা আমার আলোকরশ্মি পাচ্ছিল, একটা আসছিল এই দিক থেকে, আরেকটা আসছিল তার জন্য এই দিক থেকে। সো এই দুইটা দিক থেকে সে কি পাচ্ছিল, আলোক রশ্মিগুলো পাচ্ছিল। এই দুইটার দিক থেকে যে সে আলোক রশ্মিগুলো পাচ্ছিল, এই রশ্মিগুলোকেই সে চিন্তা করবে বস্তু থেকে এসেছে। এখন সে বস্তুটাকে খুঁজতে চাবে, সো খুঁজতে চাওয়ার জন্য সে কি করবে, এই আলোক রশ্মিগুলোকে পেছনের দিকে বাড়িয়ে দেবে, এই আলোকরশ্মিগুলোকে পেছনের দিকে বাড়িয়ে দিবে। বাট খেয়াল করে দেখো, এই আলোকরশ্মিগুলোকে পেছনের দিকে বাড়িয়ে দিলে পেছনে কি তারা কখনো মিলবে কেউ কারোর সাথে, না। পেছনে কিন্তু এই দ্বিতীয় গলীয় তলটার জন্য যে আলোকরশ্মিগুলো আসছিল সেগুলোকে বাড়িয়ে দিলে, মানে এগুলোকে পেছনের দিকে বাড়িয়ে দিলেও কিন্তু তারা পেছনে এই লাইনটা আর এই লাইনটা পেছনে কিন্তু মিলার কোনোই সম্ভাবনা নাই। তার মানে সে বস্তুটাকে খুঁজতে খুঁজতে সে একটা জিনিস চিন্তা করবে, যেহেতু পেছনের দিকে বাড়িয়ে দিলেও সে বুঝতে পারছে না আলোকরশ্মিগুলোকে, সে আলোকরশ্মিগুলোকে সামনের দিকে বাড়িয়ে দিবে। সামনের দিকে বাড়িয়ে দিলে দেখো, এটা সামনের দিকে বাড়িয়ে দিলে আর এইটাকে সামনের দিকে বাড়িয়ে দিলে এরা কোথায় মিলিত হয়, এই পয়েন্টে মিলিত হয়। সো এই পয়েন্টটা কি সে চিন্তা করবে বস্তু হিসেবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা কনসেপ্টও তোমাদের শিখিয়ে ফেললাম। আসলে বস্তুকে, যার থেকে আলো আসে, যদি এমন হয় কোনো ক্ষেত্রে যে আলোকগুলো এমনভাবে আসছে যে তাদেরকে পেছনের দিকে বাড়িয়ে দিলেও তারা পেছনের দিকে মিলছে না, পেছনের দিকে যে কোনো একটা পয়েন্টে মিলছে না, তাহলে তাদেরকে বাইরের দিকে আমাদের বাড়িয়ে দিতে হয়। আর বাইরের দিকে বাড়িয়ে দিলে একটা পয়েন্টে তো অবশ্যই তারা মিলে, যেই পয়েন্টে তারা মিলছে সেই পয়েন্টটাকেই আমরা বলবো বস্তু। এটা ঠিক কিন্তু আমার সৎবিম্ব অসৎবিম্বের কনসেপ্টের মতন, বাট সৎবিম্ব অসৎবিম্ব ছিল বিম্ব নিয়ে আলোচনা, আর এখন আমি যে আলোচনাটা বললাম সেটা হচ্ছে বস্তু নিয়ে আলোচনা। তার মানে কিন্তু বস্তুর ক্ষেত্রেও আলোকরশ্মিগুলো যদি পেছনের দিকে বাড়িয়ে দিয়ে না মিলে, তাহলে সামনের দিকে বাড়িয়ে দিয়ে দেখতে হবে, সামনের দিকে বাড়িয়ে দিয়ে দেখে যেই বিন্দুতে মিলছে সেই বিন্দুটাকে আমরা বস্তু হিসেবে কনসিডার করব। বাট এইখানে খেয়াল রাখা জরুরি, এইখানে কিন্তু আমার ইউ এর সাইন কি আসবে, নেগেটিভ আসবে। তাহলে দ্বিতীয় গলীয় তলের জন্য, দ্বিতীয় পৃষ্ঠটার জন্য আমার বস্তুর দূরত্ব কত হওয়া উচিত, P2I1। যেহেতু ও আর P2 কাছাকাছি, তাই আমরা বলতে পারি OI1 হচ্ছে আমার বস্তুর দূরত্ব, কারণ I1টাই হচ্ছে সেই বিন্দু যেই বিন্দু অভিমুখে আলোগুলো আসছে। আর দ্বিতীয় গলীয় তল ওইটা কি বস্তু হিসেবে চিন্তা করবে, কারণ তার কাছে এইখান থেকে আলো আসছে, এগুলোকে পেছনের দিকে বাড়িয়ে দিয়ে মিলাতে পারেনি, সামনের দিকে বাড়িয়ে দিয়ে এই পয়েন্টেই সে মিলিয়েছে। সো আমরা দ্বিতীয় গলীয় তল এর জন্য যদি কি করি, প্রতিসরণের সূত্র অ্যাপ্লাই করি। সো প্রতিসরণের সূত্র অ্যাপ্লাই করলে আমরা বলতে পারি আমরা বলতে পারি যেই মাধ্যমে, এখানে কিন্তু খেয়াল রাখা জরুরি, আমি মিউগুলো নিয়ে একটু পরের কথা বলছি, আগে ইউটা নিয়ে কথা বলছি। সো ইউ এর যে ভ্যালুটা, ইউ এর ভ্যালুটা আমি বলেছি OI1, বাট এই OI1টা কিন্তু নেগেটিভ। কেন নেগেটিভ, কারণ তুমি এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করো, ইউ এর সাইন পজিটিভ আর নেগেটিভ হয় সেটার জন্য কয়টা প্রশ্ন করতে হয়, দুইটা।
আলো আসতেছে কোথা থেকে? এই পয়েন্টের সাপেক্ষে, P2 পয়েন্টের সাপেক্ষে চিন্তা করো। আলো আসতেছে বাম থেকে, P2 পয়েন্টের বাম থেকে আলোটা আসতেছে। আর বস্তু আছে কোথায়? বস্তু কি P2 পয়েন্টের সাপেক্ষে বাম দিকে আছে, দ্বিতীয় পৃষ্ঠের বস্তু? না, দ্বিতীয় পৃষ্ঠের জন্য বস্তু হিসেবে কাজ করছে কিন্তু I1। তার মানে এই পয়েন্টের জন্য আলো আসছে বাম থেকে, বাট বস্তু কিন্তু বামে নাই, বরং বস্তু ডানে আছে। দুইটা প্রশ্নের উত্তর ভিন্ন, তাই আমি ইউ এর সাইন কি নিলাম? নেগেটিভ নিলাম। এবার সেই ভি, এই পয়েন্টে আলোগুলো প্রতিসরিত হয়ে কোথায় মিলিত হয়েছিল? এই পয়েন্টে মিলিত হয়েছিল আই বিন্দুতে। সো আই হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের জন্য বিম্ব হিসেবে কাজ করছে। সো P2I এই দূরত্বটা কি হওয়া উচিত? বিম্বের দূরত্ব হওয়া উচিত, যেহেতু ও আর P2 কাছাকাছি পয়েন্ট। সো OI এটাকে আমি বলতে পারি দ্বিতীয় পৃষ্ঠের জন্য বিম্বের দূরত্ব। সো আমি বিম্বের দূরত্ব লিখলাম OI। এটা কেন পজিটিভ হলো? কারণ এই পয়েন্টের সাপেক্ষে বিম্বের ক্ষেত্রে কি চিন্তা করতে হয়? আলো যাচ্ছে কোথায়? এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করো, আলো যাচ্ছে ডান দিকে। আর এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করলে বিম্ব আছে কোথায়? বিম্বও আছে ডান দিকে। দ্যাট মিনস এটা পজিটিভ OI। এবার আসছি এই পয়েন্টের সাপেক্ষে আমার বক্রতার কেন্দ্র কোনটা? বক্রতার কেন্দ্র এইটা, রাইট? C2। সো এই পয়েন্টের সাপেক্ষে দুইটা প্রশ্ন করব, আলো যাচ্ছে কোথায় আর বক্রতার কেন্দ্র আছে কোথায়? আলো যাচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে ডান দিকে, আর এই পয়েন্টের সাপেক্ষে বক্রতার কেন্দ্র ডান দিকে নাই, বরং বাম দিকে আছে। তাই আমরা এটাকে বললাম নেগেটিভ, অর্থাৎ আমার বক্রতার ব্যাসার্ধের ভ্যালু -OC2। সো চিহ্নের প্রথা ব্যবহার করে করে কিন্তু এই জিনিসগুলো বসানো হয়েছে। এবার আমি লব বা μ2 μ1 নিয়ে কথা বলবো। সো আমরা কিন্তু এখানে ফর্মুলা যেটা শিখেছিলাম μ1/u প্লাস μ2/v ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। আমি কিন্তু μ1 μ2-র পরিচয়ও বলে দিয়েছিলাম আগের ক্লাসে। পরিচয়গুলো ছিল এরকম। μ1 যে জিনিসটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে আলো যে মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। আর μ2 সূত্রের μ2, এটা কিন্তু এখানকার μ2 μ1 না, সূত্রের μ2 দিয়ে কি বোঝানো হচ্ছিল? বোঝানো হচ্ছিল আলো যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। আর μ2 মাইনাস μ1 এটাকে এভাবে মনে রাখতাম, ভি এর ওপরে যেই মিউটা আছে ওইটা আগে, আর ইউ এর ওপরে যেই মিউটা আছে ওইটা বিয়োগের পরে স্থাপন করতে হবে। সো এইখানে এটা লেখাটা এরকম হলো কেন? এটা একটু চিন্তা করি। এই পয়েন্টে মানে এই গলীয় তলের সাপেক্ষে চিন্তা করলে আলো আসছে কোথা থেকে? আলো আসছে বাম দিক থেকে। বাম দিকের মাধ্যমটা কি? এই পয়েন্টের সাপেক্ষে, এই জায়গাটার সাপেক্ষে, এই জায়গাটার সাপেক্ষে বাম দিকের মাধ্যমটা হচ্ছে μ2। তার মানে এই গলীয় তলের সাপেক্ষে আলো আসছে কিন্তু μ2 মাধ্যম থেকে। এই পয়েন্টে হিট করার আগে আলোটা কোথা থেকে আসছে? μ2 মাধ্যম থেকে। সো আমি আমার সূত্রের μ1টাই কিন্তু এখানকার ভ্যালু μ2, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখা জরুরি। এখানে কিন্তু পরিচয় পাল্টিয়ে যায়নি, পরিচয় কিন্তু একই আছে। দ্বিতীয় গলীয় তলের সাপেক্ষে আলো আসতেছেই μ2 মাধ্যম থেকে। সো আমি ইউ এর ওপরে বসাই, আলো যে মাধ্যম থেকে আসতেছে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, যেটা কিনা আমার দ্বিতীয় গলীয় তলের জন্য μ2। আর ভি এর উপরে কি বসে? আলো যাচ্ছে যে মাধ্যমে, এই তলের সাপেক্ষে চিন্তা করো, আলোটা যাচ্ছে কোন মাধ্যমের দিকে? ডান দিকে। ডান দিকে কি চারপাশে কি মাধ্যম আছে? μ1। সো এই তলটার সাপেক্ষে আলো যাচ্ছে ডান দিকে, দ্যাট মিনস আমার ডান দিকের মাধ্যমটা হচ্ছে μ1। তো আমি যে মাধ্যমে আলো যাচ্ছে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, দ্যাট মিনস ভি এর উপরে μ1টাকে বসালাম। আর আর এর উপরে কি বসাবো? আর এর উপরে বসাবো ভি এর উপরে যেটা মাইনাস ইউ এর উপরে যেটা, দ্যাট মিনস μ1 মাইনাস μ2। তাই এই জিনিসটার তুলনায় এই জিনিসটা পার্থক্য দেখা যাচ্ছে। সো এখানে কিন্তু আমরা এই প্রতিপাদনের মাধ্যমেও কিন্তু অনেকগুলো ম্যাথের কনফিউশন দূর হয়ে যাচ্ছে। সো অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষার হলেও এরকম কনফিউজ হয়ে যেতে পারো μ2 μ1 দিয়ে। সো আমি কনফিউশনটা দূর করে দিলাম যে ইউ এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আলো যে মাধ্যম থেকে আসতেছে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। ভি এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আলো যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। আর আর এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ভি এর উপরেরটা বিয়োগ ইউ এর উপরেরটা। সো এইভাবে মনে রাখতাম আমি সূত্রগুলোকে। তাহলে আমরা কিন্তু দুইটা গলীয় তলের জন্য কি করলাম? আমাদের যে সূত্র অ্যাপ্লাই করে ফেললাম। আমাদের টার্গেট ছিল লেন্সের জন্য সমীকরণ দাঁড় করানো, তো গলীয় তলের জন্য না। সো আমরা এখন যেটা করতে পারি, এই দুইটা যে ফর্মুলা আমাদের এসেছে এই দুইটা ফর্মুলাকে আমরা যোগ করে দিতে পারি। যোগ করে দিলে আমার হয়ে যাবে একটা লেন্সের জন্য একটা ফর্মুলা। যেহেতু এটা একটা গলীয় তলের জন্য, এটা আরেকটা গলীয় তলের জন্য, আর দুইটা গলীয় তল মিলে একটা লেন্স তৈরি হয়। সো আমি দুইটা যদি যোগ করে দিই, তাহলে দেখো যোগ করে দিলে কিন্তু অনেক কিছুই কাটাকাটি চলে যায়। যেমন এই অংশটা আর এই অংশটা একই না? যদি যোগ করে দাও, বাম পক্ষেও যোগ করলে এটার সাথে এটা যোগ, এখানে সামনে একটা বিয়োগ আছে। সো যোগ করলেও এটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হবে, এইটা আর এটা কাটাকাটি চলে যাবে, আর এই দুইটা অংশ থেকে যাবে, রাইট?
আর এইখানে কি হবে, এইখানে এই অংশটা আর এই অংশটা থাকবে। এইখানে একটা ব্যাপার বলে রাখি, এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা দিয়ে তুমি যদি মাইনাসটাকে সরিয়ে দিতে চাও, তুমি একটাভাবে কিন্তু সরিয়ে দিতে পারো। তুমি যদি লবেও আর হরে মাইনাস দিয়ে গুণ দাও, মানে -1 দিয়ে গুণ দাও, লবে আর হরে একই জিনিস দিয়ে গুণ দেওয়া যায় আমরা জানি। সো লবে আর হরে যদি -1 দিয়ে গুণ দিই, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ দিই বলতে পারি, তাহলে নিচের এই মাইনাস আর এই মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, নিচে থাকবে শুধু OC2। আর ওপরে কি হবে, উপরে বর্তমানে আছে μ1 মাইনাস μ2, যদি মাইনাস ভেতরে পাঠিয়ে দিই, ভেতরে পাঠিয়ে দিলে এটাকে কি লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি না এরকম μ2 মাইনাস μ1। সো এটা হয়ে যাবে শুধুমাত্র μ2 মাইনাস μ1। তাহলে দেখো দুইজনের লবও কিন্তু মিলে যায় কখন, যদি আমি লবে আর হরে তৃতীয় সমীকরণটার ডান পক্ষকে গুণ দিই। তো আমার তাহলে দুইটা যদি যোগ করি, যোগ করলে দেখো মিলিয়ে নাও এইরকম একটা জিনিস আমরা লিখতে পারবো। সো এই পাশে শুধু থাকবে এই দুইটা রাশিমালা μ1/AO প্লাস μ1/OI, আর এই পাশে যেহেতু উপরের লবটা কমন হয়ে যাচ্ছে মাইনাস দিয়ে গুণ দেওয়ার পরে, সো আমি লিখতে পারি μ2 মাইনাস μ1 কমন নিয়ে 1/OC1 প্লাস 1/OC2, যেহেতু এটা পজিটিভ হয়ে গিয়েছে এখন। সো জাস্ট যোগ হয়েছে, সো যোগ হওয়ার পরে এই দুটো জিনিস কমন নেওয়া হয়েছে। সো আলটিমেটলি এই যে রাশিমালাটা আসলো, এই রাশিমালাটা আমার কার জন্য এসেছে, লেন্সের জন্য এসেছে। একটু আগে আমরা চিহ্নের প্রথা অ্যাপ্লাই করেছি দুইটা গলীয় তলের জন্যই, বাট ওই দুইটা গলীয় তলের জন্য চিহ্নের প্রথা অ্যাপ্লিকেশন ছিল। আমরা যখন লেন্সের জন্য আবার কাজ করব, সো লেন্সের জন্য আমাদের কিন্তু আবার চিহ্নের প্রথা অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস এটা কিন্তু লেন্সের সমীকরণ হলেও এখানে কিন্তু চিহ্নের প্রথা অ্যাপ্লাই করা হয়নি, এটা যোগ করার পরে একদম লেন্সের সমীকরণটা এসেছে। এইটা থেকে আমরা চিহ্নের প্রথা অ্যাপ্লাই করে আমরা পেয়ে যাব একদম ফর্মুলা আকারে যে আমাদের লেন্সের সমীকরণটা সেটা। সো চিহ্নের প্রথা যদি অ্যাপ্লাই করতে চাই, এখন লেন্সের সাপেক্ষে চিন্তা করতে হবে, এখন আর গলীয় তলের সাপেক্ষে না, এখন ও বিন্দুর সাপেক্ষে চিন্তা করতে হবে। সো ও বিন্দুর সাপেক্ষে এই লেন্সটার জন্য বস্তুকে এ, আর এই পুরো লেন্সটার জন্য বিম্বকে ফাইনালি আই। সো বস্তুর দূরত্ব হচ্ছে এতটুকু ইউ, বিম্বের দূরত্ব হচ্ছে এতটুকু ভি, আর এই লেন্সটার জন্য আমার R1 R2, সো R1 হচ্ছে আমার কতখানি, R1 হচ্ছে আমার এই ও থেকে C1, আর R2 কত, ও থেকে C2। সো আমরা AO ইকুয়াল টু ইউ, কেন, কারণ এ পয়েন্টের সাপেক্ষে চিন্তা করলে আলো আসছে বাম থেকে, বস্তুও আছে বাম দিকে, তার মানে এটা পজিটিভ। সো AO বস্তুর তো এটাকে পজিটিভ ইউ বলতে পারি, এটাকে নেগেটিভ ইউ বললাম না। এই বিন্দুর সাপেক্ষে আলো যাচ্ছে কোথায়, ডান দিকে। এই বিন্দুর সাপেক্ষে বিম্ব আই আছে কোথায়, ডান দিকে। দ্যাট মিনস ও আই যে দূরত্বটা, যেটা বিম্বর দূরত্ব বলছিলাম, এটাকে পজিটিভ ভি বলতে পারি, একটা পজিটিভ ভি, যেহেতু চিহ্নের প্রথা অনুসারে এটা পজিটিভ। আবার এই বিন্দুর সাপেক্ষে R1 R2 এর চিহ্ন কীভাবে যাচাই করতাম, আলো যাচ্ছে কোথায় আর বক্রতার কেন্দ্র আছে কোথায়। সো R1 এর জন্য এইটার কেন্দ্র আছে কোথায়, ডান দিকে। সো আলো যাচ্ছে ডান দিকে, বক্রতার কেন্দ্র আছে ডান দিকে। আমরা চার্ট আকারেও পড়েছিলাম উভত্তল লেন্সের জন্য, আমরা উভত্তল লেন্সের জন্য দেখেছিলাম R1 এর ভ্যালু পজিটিভ হয়, R2 এর ভ্যালু নেগেটিভ হয়। সো OC1 যে R1, সো এটাকে আমরা পজিটিভ R1 বলছি, কারণ আলো যাচ্ছে ডান দিকে এই ও বিন্দুর সাপেক্ষে, আর বক্রতার কেন্দ্রও আছে ডান দিকে। সো OC1 হচ্ছে R1 এর সমান। আবার OC2, এইটা আলো যাচ্ছে কোথায়, ডান দিকে, আর C2টা আছে কোন দিকে, বাম দিকে। সো OC2কে আমরা লিখতে পারি নেগেটিভ R2, কারণ এটা আমার আলো যাচ্ছে ডান দিকে আর বক্রতার কেন্দ্র আছে বাম দিকে। সো আমি যথাক্রমে এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই চিহ্নের প্রথা মোতাবেক, তাহলে দেখো এটা পজিটিভ ছিল, বাকি সবগুলো তো পজিটিভ এসেছে, জাস্ট এটাই নেগেটিভ এসেছে। OC2 এর সামনে -R2 বসিয়ে দিলে, সো এখানে প্লাস আর মাইনাস মিলে কী হয়ে যাবে, মাইনাস। তাহলে ফর্মুলাটা আমার দাঁড়াচ্ছে কীরকম, এইরকম। তাহলে এই যে ফর্মুলাটা আসলো, এই ফর্মুলাটা মধ্যেও আমরা একটা কাজ করতে পারি, এই ফর্মুলাটাও ব্যবহার করা যাবে ম্যাথে, এই ফর্মুলাটাও আমাদের ম্যাথে লাগবে কয়েকটা জায়গায়। আর আরেকটা জিনিস আমরা দেখে এসেছিলাম আগের ক্লাসে যে আমরা শর্টকাট টেকনিক শিখেছি, যে উত্তল লেন্সের জন্য বস্তু কোথায় রাখলে বিম্ব কোথায় গঠিত হবে, চার্ট শিখেছি উত্তল অবতল লেন্সের জন্য। তোমরা ওই চার্টটা থেকে খেয়াল করে দেখতে পারো যে বস্তু যদি অসীমে স্থাপন করা থাকে, তাহলে বিম্ব কোথায় গঠিত হয়, ফোকাসে গঠিত হয়। আমি কোন চার্টটার কথা বলছি এটা একটু দেখিয়ে দিই তোমাদের। তো এই চার্টটা, সো এই চারটার মধ্যে বস্তু যদি অসীমে থাকে তাহলে বিম্ব কোথায় গঠিত হয়, ফোকাসে গঠিত হয়। আবার উল্টাটাও বলা যায়, ভাইস ভার্সা, বস্তু যদি ফোকাসে থাকে তাহলে বিম্ব কোথায় গঠিত হয়, অসীমে। সো এই চারটা মোতাবেক কিন্তু আমরা একটা কাজ করতে পারি, আমরা এই চারটা মোতাবেক এই সূত্রটা শিখলাম, এই সূত্রটাতে চলে আসি।
তো এই চার্টটা মোতাবেক আমরা এই সূত্রটাতে যদি দেখি, আমরা ইউ এর জায়গায় যদি ইনফিনিটি বসাই, ভি এর জায়গায় আমরা এফ পাই, রাইট? সো ইউ যখন ইনফিনিটিতে, ভি তখন এফ, মানে ফোকাস দূরত্ব যেটা। সো ইউ এর জায়গায় ইনফিনিটি আর ভি এর জায়গায় এফ বসালে 1/∞ আমরা কত জানি? 1/∞ হচ্ছে 0, সো এই অংশটা আর থাকবে না। আর ভি এর জায়গায় এফ বসালে আমরা বলতে পারি 1/f ইকুয়াল টু μ2 - μ1 ডিভাইড বাই μ1, 1/r1 - 1/r2। তাহলে এই যে টার্মটা আসলো, এটাই আমাদের লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। তো এই ক্লাসটা শুরু করার আগে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এই যে সমীকরণটা আমরা শিখলাম, এই সমীকরণটা কাজে লাগিয়ে কিন্তু আমরা লেন্স বা চশমা তৈরি করতে পারি। আমরা বলেছিলাম যে একটা চশমার যখন একটা রোগীর ধরো প্রেসক্রিপশনে কি লেখা থাকবে যে তার চশমার পাওয়ার কত, রাইট? সো এই পাওয়ারটা দেখে তুমি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতে পারো, তো নাম বন্ধন শ্রেণীতেই তোমরা পড়ে এসেছো P = 1/f। সো তুমি যদি পাওয়ারটা তার জানা থাকে, সো পাওয়ার জানা থাকলে তুমি 1/f অর্থাৎ 1/f-টাকেই তুমি জানো, অর্থাৎ এই অংশটাই কিন্তু সরাসরি পাওয়ার রিপ্রেজেন্ট করছে। সো পাওয়ারটা তুমি জানো, দ্যাট মিনস এই সমীকরণের বাম পক্ষ তুমি জানো। লেন্সটা রুগীটা কোথায় ব্যবহার করবে? রুগীটা কি সাঁতার কাটবে লেন্সটা পরে, নাকি রুগীটা হচ্ছে বায়ুতে চলাচল করবে? সো এটাও কিন্তু তুমি μ1 জেনে যেতে পারো। সো স্বাভাবিক ক্ষেত্রেই নর্মালি মানুষ বাতাসেই সেটা ব্যবহার করে, সো μ1 এর ভ্যালু 1 বাই ডিফল্ট। লেন্সটা বানাতে তুমি কী ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করছো, কি কাঁচ ইউজ করছো, সেই কাচের পরম প্রতিসরণাঙ্ক কত, সেটাও নেটে সার্চ দিয়ে তুমি পেয়ে ফেলতে পারো। দ্যাট মিনস এই অংশটাও তোমার জানা, এটাও জানা প্রেসক্রিপশন থেকে, এই অংশটাও তোমার জানা ম্যাটেরিয়ালস কোনটা ব্যবহার হচ্ছে সেটা থেকে। তাহলে কিন্তু তুমি R1 এর একটা সুবিধাজনক মান নিয়ে R2 এর একটা সুবিধাজনক মান বের করতে পারো। এখানে কিন্তু আরও এমন না যে R1 R2 এর আলাদা আলাদা দুইটা মান তুমি বের করতে পারো, তোমার যে কোনো একটা মান নিজে থেকে বসাতে হবে। ধরো R1 এর মান তুমি এত রাখতে চাচ্ছ, তাহলে R2 এর মান কত হতে হবে, তাহলে R1 এর মান যে কোনো একটা বসিয়ে R2 এর একটা মান বের করতে পারবে। সো আমরা কিন্তু এইভাবে যে কোনো একটা R1 এর মানের জন্য যে কোনো একটা R2 এর মান বের করতে পারবো। সো এটা যে লেন্স বানায় সে সুবিধাজনকভাবে R1 R2 এর মান চুজ করে, বাট অবশ্যই সমীকরণটা এমনভাবে R1 এর মান R2 এর মান চুজ করবে যেন এই সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ কী হয়, ইকুয়াল হয়। তাহলেই তো আমার সূত্রটা পালিত হচ্ছে। সো আমরা এই যে সূত্রটা শিখলাম, তার মানে এই সূত্রটা কাজে লাগিয়ে কিন্তু আমরা চশমা বা লেন্স তৈরি করতে পারবো পাওয়ার জানা থাকলে। সো এই সূত্রটায় বিভিন্ন জিনিসের পরিচয়গুলো একটু দেখে নিই। ইউ হচ্ছে আলোক কেন্দ্র হতে বস্তুর দূরত্ব, আমরা জানি। ভি হচ্ছে আলোক কেন্দ্র হতে বিম্বের দূরত্ব। এফ হচ্ছে লেন্সের প্রধান ফোকাস। এখন তোমাদের এখানে একটা কনফিউশন দাঁড়ায় অনেকেরই যে লেন্সের তো দুইটা ফোকাস আছে ভাইয়া, আমরা জানি প্রথম ফোকাস দ্বিতীয় ফোকাস, তো আমরা কোন ফোকাসটা ব্যবহার করবো? এখানে ফোকাস বসানোর জায়গা তো একটাই। সো এইখানে আমরা সাধারণত লেন্সের প্রধান ফোকাস মানে কোনটা? দ্বিতীয় ফোকাসটা ব্যবহার করে থাকবো। সো সব সময় লেন্সের যদি একটা ফোকাস বসানোর স্লট থাকে, তাহলে আমরা কোন ফোকাসটা ইউজ করব? প্রধান ফোকাসটা ইউজ করব। এরপরে μ1 কি বোঝাচ্ছে? লেন্সের চারপাশে যে মাধ্যম আছে সেই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। μ2 দিয়ে কি বোঝানো হচ্ছে? লেন্সটা একটা উপাদান দিয়ে তৈরি, যেই উপাদান দিয়ে তৈরি সে মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। R1 দিয়ে কি বোঝাচ্ছে? লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। R2 দিয়ে লেন্সের দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। সো এই প্রত্যেকটা পরিচয় কিন্তু একটু ভালো করে বুঝে ফেলতে হবে। μ1 হচ্ছে লেন্সের চারপাশের মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, আর μ2 হচ্ছে লেন্স যে উপাদান দিয়ে তৈরি সে মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। আচ্ছা, তো আমাদের বইগুলোতেও এই সূত্রটা আছে, বাট বইগুলোতে এই সূত্রটাতে অনেক ক্ষেত্রেই তোমরা μ1 বলতে কিছু পাবে না, μ1 এর জায়গায় বরং 1 দেখবে, 1 লেখা দেখবে। এটার কারণটাও আমি বলে দিই, কারণ μ1টা আসলে কি? লেন্সের চারপাশের মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। সো লেন্সের চারপাশের মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক যদি μ1 হয়ে থাকে, তাহলে এই জায়গায় যদি 1 ইউজ করো, 1 ইউজ করা মিনস কি? চারপাশে বায়ু মাধ্যম রয়েছে। তার মানে আমাদের বইগুলোতে যে ফর্মুলাটা আছে সেটা শুধুমাত্র বায়ু মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য। বাট চারপাশে যদি বায়ু মাধ্যম না থেকে পানিতে ব্যবহার করা হয়, অন্যান্য জায়গায় ব্যবহার করে, তাহলে কিন্তু এই বইয়ের সূত্রটা প্রযোজ্য না, বরং এই সূত্রটাই ব্যবহার করতে হবে। তাই আমরা জেনারেল সূত্র হিসেবে এটাই মনে রাখবো। এটা মনে রাখলেই আমাদের জন্য অনেক বেশি কাজ ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের গত ক্লাসেও সূত্র পড়েছিলাম, ওখানেও কিন্তু μ1 μ2-র ব্যাপার ছিল। সো ওখানেও তোমরা বইগুলোতে হয়তো দেখবে যে μ1 বলতে কিছু নাই, আর μ2-কে মিউ লেখা আছে। সো ওখানেও একই কথা, যে ওখানে ওরা সবসময় বায়ু মাধ্যমের সাপেক্ষে চিন্তা করেছে। কিন্তু বলে রাখি, অ্যাডমিশনেও বলো বা এইচএসিতেও বলো, তোমার কিন্তু এরকম থাকবেই। লেন্সটাকে পানিতে ডুবানো হয়েছে, এক পাশে পানি এক পাশে গ্লিসারিন, এরকম ভিন্ন ভিন্ন মাধ্যম থাকবেই। তো সেই ক্ষেত্রে আমি যে সূত্রগুলো তোমাদের পড়াচ্ছি সেই সূত্রগুলো ব্যবহার করলে তোমাদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না।
আচ্ছা, সো আমরা লেন্সের যে সমীকরণটা দেখেছি একটু আগে সেটা হচ্ছে লেন্সের প্রস্তুতকারকের সমীকরণ, আর এখন যে সমীকরণটা দেখছি এটা নবম দশম শ্রেণীতেই পড়ে আসা সমীকরণ তোমাদের। এটা হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ, খুবই সহজ সূত্র, 1/u + 1/v = 1/f। ইনফ্যাক্ট কথায় কথায় আমি আগের স্লাইডগুলোতেও আগের সাইডেও প্রমাণের সময় তোমাদেরকে এই সূত্রটা দেখিয়েছি এরকম যে ইউ যদি ইনফিনিটি হয় ভি তখন এফ হবে, অর্থাৎ তুমি এখানে ইউ এর জায়গায় ইনফিনিটি আর ভি এর জায়গায় এফ বসালেই কিন্তু এই অংশটা পেয়ে যাচ্ছ। সো এর জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। সো ইউ কোনটা বস্তুর দূরত্ব, ভি কোনটা বিম্বের দূরত্ব, আর লেন্সের ক্ষেত্রে দূরত্বগুলো মাপি আলোক কেন্দ্র থেকে, আর এফ কোনটা, এফ হচ্ছে আমার সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছ যেই পয়েন্টে মিলিত হয়। কারণ সমান্তরালে আপতিত রশ্মি ইনপুট সমান্তরাল হলে যেই পয়েন্টে ফোকাস গঠিত হচ্ছে, সে যেই পয়েন্টে মিলিত হচ্ছে সেই পয়েন্টটাকেই আসলে আমরা দ্বিতীয় ফোকাস বলি। তার মানে এটা আসলে F2, আর এই দূরত্বটাকেই আমরা স্মল f2 বলি। আর আমরা যদি একটা স্লট পাই, যেমন এখানে একটা স্লট বসানোর এফ ফোকাস দূরত্ব, সো আমরা সেই ক্ষেত্রগুলোতেও দ্বিতীয় ফোকাস দূরত্বটাই ইউজ করি। তার মানে এটাকেই আমরা স্মল এফ বলবো। এই দূরত্বটাই আমাদের জন্য স্মল এফ হিসেবে কাজ করবে। আচ্ছা, সো আমরা তাহলে দেখে ফেললাম এই সূত্রগুলো। তো চলো এখন এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা কিছু ম্যাথ করে আসি। তো এখানে কি দেওয়া আছে, 0.2 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্স হতে 0.3 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। যদি বস্তুটি 15 × 10⁻³ সেন্টিমিটার লম্বা এবং 6 × 10⁻³ সেন্টিমিটার চওড়া হয়, তবে প্রতিবিম্বের আকার বের করো। সো এখানে কি দেওয়া আছে, আমাদের ফোকাস দূরত্ব দেওয়া আছে, দ্যাট মিনস স্মল এফ দেওয়া আছে। অবতল লেন্স বলে দেওয়া আছে, 0.3 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হচ্ছে, দ্যাট মিনস ইউ বলে দেওয়া আছে। যদি বস্তুটাই এত সেন্টিমিটার লম্বা আর এত সেন্টিমিটার চওড়া হয় তবে প্রতিবিম্বের আকার বের করতে বলা হয়েছে। সো আমরা যদি এখানে কাজ করতে চাই, সো আমরা লিখে ফেলি এখানে কি দেওয়া আছে, এফ দেওয়া আছে 0.2 সেন্টিমিটার আর ইউ দেওয়া আছে 0.3 সেন্টিমিটার। এইখানে একটা বোঝার জিনিস হচ্ছে আমরা এফ কেন মাইনাস নিলাম। আমরা এখানে এফ মাইনাস নিয়েছি এই কারণে যে আমাদের লেন্সটা কি লেন্স, আমাদের লেন্সটা হচ্ছে অবতল লেন্স। আর অবতল লেন্সের জন্য আমরা বলেছি একটা ফোকাস দূরত্ব দেওয়া থাকলে সেটা নিঃসন্দেহে দ্বিতীয় ফোকাস। সো অবতল লেন্সের জন্য দ্বিতীয় ফোকাস দূরত্বগুলো কিন্তু নেগেটিভ। আমি তোমাদের এটার প্রমাণও দিচ্ছি, আমরা কিন্তু এই জিনিসটা অলরেডি পড়ে এসেছি অনেক আগে এই ক্লাসটাতে। সো এইখানে দেখো, অবতল লেন্স মানে যেই লেন্সই হোক না কেন, উভাবতল হোক, সমতল অবতল হোক, উত্তল অবতল হোক, নামটা যেটাই হোক না কেন প্রশ্নে খেয়াল রাখবে অবতল লেন্স মানে F2। দেখো F2 এর সাইনগুলো কি নেগেটিভ, সো এটা কিন্তু খেয়াল রাখা জরুরি। আর উত্তল লেন্স হলে আমাদের এফ এর সাইন পজিটিভ। সো এটা কিন্তু প্রশ্নে আর আলাদা করে বলে দেওয়া থাকবে না, লেন্সের নাম থেকে কিন্তু আইডিয়া করে ফেলতে হবে আমি পজিটিভ দূরত্ব বসাবো না নেগেটিভ দূরত্ব বসাবো ফোকাস দূরত্বকে। সো আমরা তাহলে ম্যাথটাতে চলে আসি। সো আমাদের এফ কিন্তু -0.2 নিতে হবে, শুধু 0.2 নিলে হবে না কারণ এটা অবতল লেন্স। এখন আমরা যদি বিম্বের দূরত্ব ধরে নিই ভি দূরত্ব আছে, যেহেতু আমরা ইউ জানি এফ জানি ভি জানি না, সো আমরা ফর্মুলা শিখেছি 1/u + 1/v = 1/f। সো এখানে আমি 1/u + 1/v, ভিটাকে ভি এর মতো রেখে এখানে সাইন সহ এফ এর ভ্যালু বসিয়ে আমি কিন্তু ভিটা ক্যালকুলেট করে ফেলতে পারি। ভিটা আমার আসছে কত, -0.12 সেন্টিমিটার। মাইনাস আসার অর্থ কি, বিম্বর দূরত্ব যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হয় সৎ বিম্ব, আর যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে অবাস্তব বা অসৎ বিম্ব। তো আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে প্রতিবিম্বের আকার বের করা। সো আমরা বিবর্ধন বের করে এই জিনিসটা করতে পারি। সো বিবর্ধনের ফর্মুলা আমরা শিখেছি ভি আর ইউ এর মাধ্যমে এরকম, বিবর্ধন m = -v/u, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, আর ভি এর মধ্যেও একটা মাইনাস আছে আমরা ম্যাথ করে দেখেছি আমাদের ম্যাথটার জন্য। সো এই মাইনাস আর আমাদের মাইনাস ভ্যালুর মাইনাস মিলে আলটিমেটলি কাটাকাটি চলে যাবে, অর্থাৎ এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে কি পজিটিভ। সো আমার আসলো কত, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে 0.12 / 0.3 করলে 0.4। আমাদের বিবর্ধনের ভ্যালু পজিটিভ আসছে, এটা থেকে কিন্তু আমাদের একটা জিনিস বোঝা উচিত, সেটা হচ্ছে আমাদের বিম্বটা সোজা। আবার বিবর্ধনের বেলায় 1 থেকে বড় এসেছে না 1 থেকে ছোট এসেছে, 1 থেকে ছোট এসেছে, তার মানে এটা থেকে আমাদের বোঝা উচিত বিম্বটা কি খর্বিত। 1-এর সমান আসলে বলতাম বিম্বটা বস্তুর সমান, আর 1-এর চেয়ে বেশি আসলে বলতাম বিম্বটা বিবর্ধিত। সো আমাদের এখন প্রতিবিম্বের আকার বের করতে হবে। বিবর্ধন বের করে ফেললে প্রতিবিম্বের আকার বের করা খুবই ইজি। সো আমি প্রতিবিম্বের আকার তো বের করবো পরের স্লাইডে, এর আগে তোমাদের একটু জাস্ট আকার ব্যাপারে একটু নলেজ দিয়ে দিই। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমরা এই রেগুলো যে আঁকি, রেগুলো কীভাবে আঁকি। সো এইচএসসি লেভেলে এই রেগুলো নিয়ে খুব বেশি ঝামেলা তোমাদের পেতে হবে না। তোমরা জাস্ট কয়েকটা জিনিস একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে বস্তুটা এঁকে
শীর্ষবিন্দু থেকে যেই শেপেরই বস্তুটা হোক না কেন শীর্ষবিন্দু থেকে তুমি দুইটা আলোক রশ্মি প্রেরণ করবে, একটা সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে, আরেকটা আলোক কেন্দ্র দিয়ে। যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা সোজা পাঠিয়ে দিবে, সেটার কোনো প্রতিসরণ ঘটবে না, কারণ আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার পরে সে কোনো দিক পরিবর্তন করবে না, বরাবর চলে যাবে, এটাই আলোক কেন্দ্রের সংজ্ঞা। আর যেটা সমান্তরালে যাবে সেটা লেন্সের প্রকৃতি অনুসারে, এটা যদি অবতল লেন্স হয় তাহলে ছড়িয়ে পড়বে, আর যদি উত্তল লেন্স হয় তাহলে ভেতরে চলে আসবে, মানে অপসারী না অভিসারী হবে। অবতল লেন্সের জন্য আমরা জানি অপসারী হবে বাইরের দিকে, আর উত্তল লেন্স হলে আমরা এটা ভেতরের দিকে দিতাম। জাস্ট এতটুকু আঁকবে, দেন তুমি বস্তুটাকে স্থাপন করে দিবে। বস্তুটাকে স্থাপন করবে কোথা থেকে? ম্যাথ যেহেতু তুমি করবেই, ম্যাথ করার পরে ম্যাথের ভ্যালু থেকে। সো ভ্যালুটা দেখো 0.12, বাট মাইনাস। যদি আমাদের ভ্যালুটা পজিটিভ 0.12 আসতো তাহলে আমি কি করতাম? পজিটিভ 0.12 আসলে আমি ও বিন্দু থেকে পজিটিভ 12 দূরত্ব মানে ডান দিকে আমরা বস্তু যে পাশে আছে তার অপর পাশে স্থাপন করব যদি পজিটিভ ভ্যালু আসে। সো আমরা ডান দিকে এরকম একটা বিম্ব আঁকতাম। কেন ছোট এঁকেছি বিম্বটা? কারণ এটা খর্বিত। কেন সোজা এঁকেছি বিম্বটা? কারণ বিবর্ধনের ভ্যালু পজিটিভ। সো আমরা কিন্তু আকার আইডিয়াগুলো এখান থেকেই পেয়ে যাই, কিন্তু আমাদের এখানে ভ্যালুটা কি এসেছে? নেগেটিভ। তার মানে আমাদের পজিশনটা ডান দিকে হবে না, বরং পজিশনটা হবে কোন দিকে? পজিশনটা হবে, আমি মুছে ফেলি, এটা যদি পজিটিভ হতো সেটা দেখালাম। যদি পজিশনটা আমাদের ভ্যালু যেহেতু নেগেটিভ, সো আমরা আঁকবো কোথায়? আমরা আঁকবো বাম দিকে, অর্থাৎ আমরা এই জায়গাটাতে আঁকবো। সো আঁকার কনসেপ্টগুলো কিন্তু এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কি ভ্যালু থেকেই আঁকতে পারি, আমাদের রেগুলো নিয়ে বাড়তি করে ভাবতে হবে না। সো তুমি যদি এখানে এঁকে ফেলো তাহলে তুমি দুইটা যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, একটা প্রতিসরিত রশ্মি এদিক বরাবর গিয়েছে, আরেকটা প্রতিসরিত রশ্মি কোন দিক বরাবর গিয়েছে? আরেকটা প্রতিসরিত রশ্মি তুমি এদিকে পাঠিয়েছিলে, যেটা কোনো প্রতিসরণ ছাড়াই সোজা চলে গিয়েছে। সো এই দুইটাকে এমনভাবে আমি আঁকবো যেন এই দুইটাকে পেছনের দিকে বাড়িয়ে দিলেও এটা বিম্বের চূড়ায় যেয়ে মিলে। সো জাস্ট এই কয়েকটা আইডিয়া মাথায় রাখলেই কিন্তু তোমার আঁকাটা কমপ্লিটলি ডান। সো আমাদের ম্যাথটা এখন আমরা কমপ্লিট করবো। আমি আঁকা নিয়ে একটু কনসেপ্ট বললাম। সো আমাদের ম্যাথের ক্ষেত্রে প্রতিবিম্বের আকার দরকার। সো আমরা কি জানি? বিবর্ধন এম ইকুয়াল টু কি? বিম্বের আকার বাই বস্তুর আকার। সো আমরা বিম্বের আকার আবার লম্বা হাইট দিয়েও পাচ্ছি, চওড়া দিয়েও পাচ্ছি। সো দুই ক্ষেত্রেই কিন্তু বিবর্ধিত হবে, এমন না যে হাইটটাই শুধু বাড়বে, পাশটা বাড়বে না, দুইটাই বাড়বে বিবর্ধনে যদি বাড়ে। আবার বিবর্ধনে যদি ছোট হয় তাহলে দুইটাই কমবে। সো আমরা এই ফর্মুলাটি দুইবার ব্যবহার করব। সো একবার হচ্ছে দৈর্ঘ্য দিয়ে, আরেকবার হচ্ছে চওড়া দিয়ে। সো বিম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা বলতে পারি বিবর্ধন ইন্টু বস্তুর দৈর্ঘ্য। সো বস্তুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে। সো বস্তুর দৈর্ঘ্যটা মানে হাইটটাকে আমি দৈর্ঘ্য হিসেবে বলছি। সো 0.4 ইন্টু 15 ইন্টু 10⁻³ বিবর্ধনের মান বসালাম, তাহলে আমি এটা বিম্বের দৈর্ঘ্য বা বিম্বের হাইট যেটাই বলি না কেন সেটা পেয়ে গিয়েছি 6 ইন্টু 10⁻³ সেন্টিমিটার। আর প্রস্থ বা চওড়াটা যদি বলি সেটা হচ্ছে এম ইন্টু বস্তুর প্রস্থ। একই সূত্র ব্যবহার করলাম, খালি আকারের জায়গায় প্রস্থ নিলাম। সো এখন চওড়ার ভ্যালুটা যদি বসিয়ে দিই, বস্তুর চওড়ার ভ্যালুটা 6 ইন্টু 10⁻³ সাথে 0.4 গুণ গেলে আমার বিম্বের প্রস্থ থাকে 2.4 ইন্টু 10⁻³ সেন্টিমিটার। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রতিবিম্বের আকার বের করে ফেলতে পারি। এবার চলো আমরা আরও একটা প্রশ্ন দেখি, সেটা কি? একটি সমতল উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার এবং এর উপাদানের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.5, এর বক্রতার ব্যাসার্ধ কত? আমাদের কাছে তার মানে সমতল উত্তল লেন্স, লেন্সের নামটা দেখাটা কিন্তু খুবই জরুরি। সমতল উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে কি এটা একটা উত্তল লেন্সের আন্ডারের ক্যাটাগরি। সো উত্তল লেন্সের আন্ডারে হলে এফ এর ভ্যালু যেটা দেওয়া আছে সেটা একটা পজিটিভ ভ্যালু, দ্যাট মিনস এফ দেওয়া আছে পজিটিভ 20 সেন্টিমিটার। উপাদানের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, দ্যাট মিনস লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক যেটাকে আমরা μ2 দিয়ে প্রকাশ করি, μ2 দেওয়া আছে আমার। এর বক্রতার ব্যাসার্ধ কত? এখন বলে রাখি, আমাদের যখন সমতল উত্তল লেন্স, সমতল উত্তল মানে এটাকে ভাঙিয়ে বললে কীরকম? সমতল প্লাস উত্তল, দ্যাট মিনস উত্তল পৃষ্ঠটা সামনের দিকে থাকবে, মানে দ্বিতীয়তে যেই নামটা থাকে এটা প্রথম পৃষ্ঠের নাম, মানে উত্তল হচ্ছে প্রথম পৃষ্ঠ, সো এটা সামনের দিকে থাকবে, আর সমতল পৃষ্ঠটা শেষের দিকে থাকবে। তো আমাদের এই রকমভাবে লেন্সটা আঁকে ফেলবো, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। সো এখন এইখানে বোঝার ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের এই প্রথম পৃষ্ঠ, দ্যাট মিনস উত্তল পৃষ্ঠের কিন্তু একটা বক্রতার ব্যাসার্ধ থাকবে, বাট আমাদের সমতল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ কত এটা কিন্তু সবারই মুখস্থ থাকা উচিত। এটা কত? ইনফিনিটি। আমি আমাদের ক্লাসেও বলেছিলাম, আগের ক্লাসগুলোতে, যে ওই ডায়াগ্রামটা যেই ক্লাসে ছিল সেই ক্লাসটাতে, যে আমরা সমতল পৃষ্ঠের জন্য কি পাই? বক্রতার ব্যাসার্ধের মান ইনফিনিটি পাই। সো আমরা এখন বের করবো আসলে কাকে? আমরা বের করবো R1কে, তাই না? আমাদের প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। শুধু বক্রতার ব্যাসার্ধ বলেছে কারণ আমাদের যে প্রশ্নকর্তা সে জানে যে দ্বিতীয় পৃষ্ঠের আসলে বক্রতার ব্যাসার্ধ জানা, সেটা ইনফিনিটি।
আচ্ছা, সো আমরা জানি এখানে আমাদের ফর্মুলা যদি লিখি 1/f ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইড বাই মিউ ওয়ান 1/r1 মাইনাস 1/r2। এই ফর্মুলাটার মধ্যে দেখো অনেক কিছুই আমরা জানি। এফ জানি, মিউ ওয়ান চারপাশের মাধ্যম নিয়ে কোনো কথা না বলে দেওয়া থাকলে বাই ডিফল্ট মিউ ওয়ানের ভ্যালু 1 ধরবে। যদি বলে দেওয়া থাকতো চারপাশে পানি, তাহলে পানির প্রতিসরণাঙ্ক বসাবো, আর কিছু না বললে এটা বাই ডিফল্ট 1। মিউ টু এর ভ্যালু দেওয়া আছে 1.5। সো দেখো কী কী জানো, এইটা জানো, এই অংশটা জানো, আবার R2 কিন্তু জানো, কারণ এটা কি দ্বিতীয় পৃষ্ঠ সমতল বলে আমরা R2 জানি ইনফিনিটি। তার মানে একমাত্র R1 ছাড়া আমরা কিন্তু সবই জানি। 1/ইনফিনিটির ভ্যালু কত? 0। তার মানে এটা 0, এটা নিয়ে আর ভাবতে হবে না। আর R1টাকে কিন্তু তুমি ইজিলি ক্যালকুলেট করে বের করে ফেলতে পারো। আমি হিসাব করে এসেছে 10 সেন্টিমিটার। দ্যাট মিনস আমার উত্তল পৃষ্ঠটা যেটা আছে সমতল উত্তল লেন্সের, সেটার বক্রতার ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি 10 সেন্টিমিটার। সো ম্যাথগুলো কিন্তু খুবই সিম্পল, জাস্ট চিহ্ন নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। এরপরে আরেকটা প্রশ্ন দেখি, এই প্রশ্নটাতে কি বলে দেওয়া আছে, একটি সমতল লেন্স, এই জায়গাটায় আমি একটু ব্লু কালার দিয়ে মার্ক দিয়েছি। আগের প্রশ্নটা কি ছিল? সমতল উত্তল লেন্স। খেয়াল রাখো বন্ধুরা, এই কথা দুইটা খুবই সিমিলার। সমতল উত্তল আর সমতল, এই দুইটা কথার মধ্যে একদম বলতে গেলে অনেকে চোখে নোটিসই করে না দুইটার মধ্যে পার্থক্য আছে। সো এই কথা দুইটার মধ্যে কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে অনেক অনেক পার্থক্য দাঁড়াবে। সমতল উত্তল মানে কি? মানে হচ্ছে একটা সমতল পৃষ্ঠ, একটা উত্তল পৃষ্ঠ। আর সমতল এটার মানে কি? এটার মানে হচ্ছে দুইটা সমান উত্তল। এটা কিন্তু একটু বুঝতে হবে। এটার মানে হচ্ছে দুইটা সমান উত্তল পৃষ্ঠ আছে। মানে এইটা বেসিক্যালি আমার একটা উভত্তল লেন্সই, বাট উভত্তল লেন্সের দুইটা পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধের মানই কিন্তু সমান। তার মানে দেখো সমতল লেন্সের বক্রতার ব্যাসার্ধ একটা দেওয়া আছে, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে সমান উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ, মানে দুইটা বক্রতার ব্যাসার্ধের মান দেওয়া আছে, দুইটাই 10 সেন্টিমিটার করে। আর আমরা জানি যেহেতু উত্তল লেন্সের আমরা অলরেডি জানি যে উত্তল লেন্স আঁকতেই পারি সবাই। সো উত্তল লেন্সের এই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র থাকবে এখানে কোথাও C1, আর এই পৃষ্ঠটার জন্য আমার বক্রতার কেন্দ্র থাকবে এখানে কোথাও, যেটা হচ্ছে C2। আর আলো যদি এই পাশ দিয়ে আসে, সো আলো যাচ্ছে কোন দিকে? ডান দিকে। এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করবা তোমরা। সো আলো যাচ্ছে কোথায়? আলো যাচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে ডান দিকে। আর বক্রতার কেন্দ্র প্রথমটা আছে কোথায়? প্রথমটা আছেও ডান দিকে। দ্যাট মিনস এই R1টাকে পজিটিভ বলবো, আর R2টাকে আমরা কেন নেগেটিভ বলবো? কারণ এইখানে খেয়াল করো, আমরা যদি দেখি এই পয়েন্টের সাপেক্ষে আলো যাচ্ছে কোথায়? আলো যাচ্ছে ডান দিকে। আর C2 মানে দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র আছে কোথায়? বাম দিকে, এই পয়েন্টের সাপেক্ষে। তার মানে এটাকে নেগেটিভ বলবো, কিন্তু ভ্যালু কিন্তু সেম। সো এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে, সমতল লেখাটাকে দেখে অনেকে ভুল করে। সো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। সো আমাদের এখানে দেওয়া আছে সমতল লেন্সের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। দ্যাট মিনস আমরা R1 এর ভ্যালু লেন্স একে দেখলাম যে R1 এর ভ্যালু পজিটিভ 10 সেন্টিমিটার, R2 এর ভ্যালু নেগেটিভ 10 সেন্টিমিটার। তো সমাবতল লেন্স বললে কিন্তু একই জিনিসই হতো, তখন R1টা নেগেটিভ আসতো, R2টা পজিটিভ আসতো। তোমরা আমার টেবিলটা দেখে ফেলতে পারো, ওই টেবিলটাতে আমরা সাইন নিয়ে আলোচনা করেছি। এবং এর উপাদানের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, মানে মিউ টু দেওয়া আছে 1.5। এর ফোকাস দূরত্ব কত? দ্যাট মিনস আমার কাছে এফ জানতে চাওয়া হয়েছে। সো আমরা এইখানে যদি কাজ করি, আমরা যদি এখানে লিখি 1/f ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইড বাই মিউ ওয়ান 1/r1 মাইনাস 1/r2। আমি R1ও জানি, R2ও জানি, আমার বের করতে হবে এফকে, রাইট? সো আমার বের করতে হবে এফকে, আর চারপাশের মাধ্যম নিয়ে কথা বলা নাই, তার মানে আমি 1 ধরে নিব, মিউ 1। তো আমি দেখো এফ ছাড়া বাকি সব কিছুই জানি। যদি সব কিছু বসিয়ে দিয়ে জাস্ট সিম্পল ক্যালকুলেশন 1.5 থেকে 1 বিয়োগ দিলে 0.5 থাকে, এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো 1/10 প্লাস 1/10 সাইন সহ বসাচ্ছি কিন্তু। সো এফ এর ভ্যালু আমার আসছে কত? 10 সেন্টিমিটার। সো এইখানেও এফ এর ভ্যালুটা পজিটিভ এসেছে। এখান থেকে কিন্তু বোঝা যায় তোমার ম্যাথটা হলো কি না। কেন? কারণ আমরা কাজ করেছি কোন লেন্সের জন্য? উত্তল লেন্সের জন্য। সমতল লেন্স একটা সমান উত্তলতা বিশিষ্ট একটা উভত্তল লেন্স। সো একটা উত্তল লেন্স যেহেতু এটা, সো উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব পজিটিভ আসবে। তো আমার উত্তর পজিটিভ এসেছে, এটা কিন্তু আমাকে কাইন্ড অফ কনফার্ম করে যে আমার ম্যাথটা ঠিক আছে। সো আলটিমেটলি আমরা এইভাবে এই ম্যাথগুলো করতে পারবো। সো তোমাদের জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট রূপে ম্যাথ দিব। সো এই ম্যাথটা অবশ্যই তোমরা ট্রাই করবে। এটা আমাদের বেলায় ভ্যালুটা চেঞ্জ থাকতে পারে, আমাদের বেলায় বুয়েট ভর্তি পরীক্ষা এসেছিল। সো আমি ম্যাথ একটু পড়ে দেখাই। একটি উভত্তল লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার হলে এর পানিতে ফোকাস দূরত্ব কত? বায়ুতে ফোকাস দূরত্ব দেওয়া আছে, মানে একটা লেন্স যখন বায়ুতে অবস্থিত তখন তার ফোকাস দূরত্ব এফ এর ভ্যালু দেওয়া আছে। এফ এর ভ্যালু পজিটিভ আকারে নিবে, কারণ এটা উত্তল লেন্সের আন্ডারে।
পানিতে ফোকাস দূরত্বটা কত, সো পানিতে ডুবানোর পরে ফোকাস দূরত্বটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, সো পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক এই জিনিসটাকে ক্লাসিফাই করতে পারলে তোমরা একটু চিন্তা করলে এটা পেয়ে যাবে। দ্যাট মিনস আমার কাছে দেওয়া আছে কি, আমার কাছে দেওয়া আছে এরকম একটা জিনিস পানির সাপেক্ষে, দ্যাট মিনস ডাব্লিউ মিউ এ দিয়ে এ আর বোঝাচ্ছি, এটা দেওয়া আছে 0.8। তার মানে আমি যদি অনুপাত করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অনুপাত করে দিচ্ছি একটা ভিন্ন কালার দিয়ে, সো আমাদের এই অনুপাতটা দেওয়া আছে, তার মানে মিউ এ ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ। আর মিউ এ এর ভ্যালু কত, মিউ এ এর ভ্যালু কিন্তু আমাদের মাথায় রাখা উচিত 1। সো মিউ ডাব্লিউটা কিন্তু তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে। সো মিউ ডাব্লিউ আর মিউ এ দুইটাকে আলাদা আলাদা করে এইখান থেকে মানে এই লেখাগুলো থেকে পেয়ে ফেলা যায় কিন্তু, ঠিক আছে। সো এই লেখাগুলো থেকে আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, সো মিউ ডাব্লিউটা আমরা চলে আসবে। আর এটাতে তোমাদের একটু ক্লু দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা বায়ুর ক্ষেত্রে একবার এই সূত্রটা ব্যবহার করবে, বায়ুর ক্ষেত্রে এফ জানো, এসব জানো, R1 R2 জানো না, ব্যবহার করবে। পানির ক্ষেত্রে আবার এই সূত্রটা ব্যবহার করবে, পানির ক্ষেত্রে এফ জানো না। সো দুইটা সমীকরণ তোমার আসবে, ওই দুইটা সমীকরণকে কী করবে, একটাকে 1 নম্বর সমীকরণ, একটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিবে একটাকে আরেকটা দিয়ে। সো ভাগ করে দিলে কি হবে, এই যে এই অংশটা তো আর এমন না পানিতে ডুবালে এক রকমের বক্রতার ব্যাসার্ধ থাকে, বায়ুতে থাকলে আরেক রকমের বক্রতার ব্যাসার্ধ থাকে। দুই ক্ষেত্রে একই রকমের বক্রতার ব্যাসার্ধ থাকবে, R1 R2 এর মান পানিতে যায়, R1 R2 এর মান বায়ুতেও তা। সো কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গেলেই তোমরা বুঝে যাবে যে কীভাবে করতে হবে। বায়ুর ক্ষেত্রে এফটা জানা আছে, পানির ক্ষেত্রে এফটাকে এফ ডাব্লিউ দিয়ে লিখে বের করে ফেলতে পারবে ইজিলি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।